সরি ভাই, আসলে যে ফোনটা আসলে ডাইভার্ট করা ছিল না, তো ফোন আসতেছিল, এতে ক্লাস করতে গেলে তোমরা ডিস্টার্ব ফিল করতা, এই কারণে ডাইভার্ট করে আমরা আবার ক্লাসটা নতুন করে স্টার্ট করলাম। আমি এক্সট্রিমলি সরি। একটু দেখে নিই কে কে জয়েন করলো। উত্তম দত্ত, হৃদয় কর্মকার, অর্পণ, অর্কর পাল, সাদমান সাবাদ, ইফা জামিলা, স্নিগ্ধা, জুবাইদা খানম, মাহিন ইসলাম, হৃদয় কর্মকার, শিয়া, জিনাত হালিমা, অমানিশা খান, জিসান, তিলোত্তমা পাল, রিঙ্কলন সরকার, আফি আদেবাই শিকা, আফরোজা আহমেদ। ওকে, খুব বেশি পোলাবন্ধার ক্লাস করে না সেকেন্ড ইয়ারে, 50-60 জন, এটা বিশাল ব্যাপার, তাদের জন্য এই পরিশ্রমটা আমার। তাহলে আমরা সাউন্ডটা চেক করে নিয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এমনিতেই 5 মিনিট লস হয়ে গেল সব সেটআপ টেটআপ দিতে। ওকে, অনেক স্টুডেন্ট জয়েন করছে ক্লাসে, 60, বিশাল ব্যাপার। 1400 স্টুডেন্টের মধ্যে 60 স্টুডেন্ট জয়েন করছে, কি বলো তো? ওকে, তাহলে শুরু করি, কি বলো? সাউন্ডটা একটু দেখে নিই না। ওকে, সাউন্ড ঠিক আছে, আমরা ক্লাস তাহলে শুরু করে দিচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, আমাদের 4র্থ অধ্যায়ের ক্লাস। ওকে, দেখো আমি কিন্তু তোমাদের এই অধ্যায়ের যে পিডিএফটা, নতুন পিডিএফটাই কিন্তু তোমাদের আমি আপলোড করেছি, দেখবা। নতুন বই যেটা, মানে তোমরা তো ফার্স্ট ইয়ারে যখন ছিলা সেইটা না, মানে এবার যেটা, এবার মানে 21-এরটা না আর কি, 21-এরটা তো কবে বের হয় না হয় কোনো খোঁজ নাই আর কি। 21 মানে তো যারা 21 পরীক্ষা দেবে এসএসসি আর কি। ওকে ওকে, রুবেল হক এই আইডি থেকে, নামটা ভুলে গেলাম, তোমাকে অনেকদিন পর দেখলাম ক্লাসে ভাইয়া, 80 স্টুডেন্ট ক্লাসে। ওকে, শুরু করি। দেখো, গত ক্লাসে আমরা দেখেছি কেপি ইজ ইকাল টু কেসি আর টি ডেল এন, তাই না? এটা হলো কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক। স্বাভাবিক, এই মানটা যদি 1 হয়, এই মান যদি 1 হয় তাহলে কেপি আর কেসি সমান হবে, তাই না? তো এটা যদি 1 হয়ে যায় তাহলে এটা 1 কখন হবে? যদি ঘাত 0 হয়, তার মানে ডেল এন এর মান যদি 0 হয় তাহলে কেপি সমান কেসি হবে। এগুলো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ কিন্তু দিবে। ডেল এন এর মান 0 হলে কেপি সমান কেসি হবে। ওকে, ওকে, তাহলে ডেল এন ইজ ইকাল টু 0 হলে কেপি সমান কেসি হয়, তাই না? আবার আসি আমরা, যদি কখন কেপি বড় হবে বলো তো? ধরো এই বিষয়টা আমি প্রায় বলি আমাদের, ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু 3, তার মানে কি কে বড় এখানে? তো ওয়াই না এক্স? এখানে অবশ্যই ওয়াই বড়, কারণ ওয়াই হচ্ছে এক্স এর 3 গুণ। তার মানে এর সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে বড় হবে। তাহলে কখন এটা গুণ আকারে থাকবে বলো তো? যখন ডেল এন পজিটিভ হবে, অর্থাৎ ডেল এন যদি পজিটিভ হয়, ডেল এন এর মান যদি পজিটিভ হয়, ডেল এন পজিটিভ হলে কেপিটা কেসির চেয়ে বড় হবে। আর বুঝতে পারছো তাহলে, যদি আমাদের ডেল এন এর মানটা নেগেটিভ হয়, তাহলে ডেল এন ইজ ইকাল টু যদি নেগেটিভ হয় তাহলে কেপি এর চেয়ে কেসিটা বড় হবে। তাহলে এই জিনিস যেন খেয়াল থাকে ভাই, যে ডেল এন এর মান যদি 0 হয় কেপি আর কেসি সমান হবে, ডেল এন যদি পজিটিভ হয় তাহলে কেপি বড় হবে, আর ডেল এনটা যদি নেগেটিভ হয় তাহলে কেসি বড় হবে। এগুলো এমসিকিউ লাগবে। যেমন পরীক্ষায় দিয়ে দিল, নিচের কোন বিক্রিয়ায় কেপি এর মান ও আর কেসি এর মানের চেয়ে বড়, এইটা দিল মনে করো। বলো তো নিচের কোন বিক্রিয়ায় কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে বড়? বলো তো,
নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া। বি নাম্বার সালফার ডাইঅক্সিজেন প্লাস 2 সালফার ট্রাইঅক্সাইড। ওকে। সি নাম্বার হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন আয়োডাইড। ডি নাম্বার ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমি যে 4টা বিক্রিয়া লিখেছি কোন বিক্রিয়ার কেপি এর মান উহার কেসি এর মানের চেয়ে বড় হবে। একটু কমেন্টে জানাও তোমরা আমাকে নিচের কোন বিক্রিয়ায় কেপি এর মানটা কেসি এর মানের চেয়ে বড় হবে। একটু জানাও তো ভাই যে নিচের কোন বিক্রিয়ায় কেপি এর মানটা। আচ্ছা, তাহমিদুল ইসলাম অমি লিখেছো ডি, নিশাদুর রহমান লিখেছো ডি, আবদুল্লাহ নোমান ডি, মকসুর মারিয়া সরনা ডি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছো, কারণ আমরা এখানে কি দেখেছিলাম ভাইয়া যে ডেল এন এর মান যদি 0 হয় তাহলে কেপি আর কেসি সমান হবে, ডেল এন যদি পজিটিভ হয় তাহলে কেপি বড়, আর ডেল এন যদি নেগেটিভ হয় তাহলে কেসি বড়। তো আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে বিক্রিয়া লিখছি এইটার ক্ষেত্রে ডেল এন এর মান কত হচ্ছে দেখো তো 2। ডেল এন মান তো জানো উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, তার মানে 2 বিয়োগ কত হচ্ছে 3 একে 4, তার মানে কত হচ্ছে -2। তাহলে এই বিক্রিয়ার ডেল এন এর মান নেগেটিভ, তার মানে এটা কেসি বড়। এই বিক্রিয়ার দেখো 2 থেকে 3 বাদ, এই যে উৎপাদের বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 3 আর বিক্রিয়কের কত বলো তো 2, তার মানে এটা ডেল এন এর মান হচ্ছে -1, তার মানে এটারও কেসি বড়। আর এটার তো ডেল এন 0, এইটার ডেল এন হচ্ছে 0, তার মানে এটার কেপি আর কেসি সমান। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে ভাই, এটার দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, এটা ডেল এন হচ্ছে 1 এবং ডেল এনটা হচ্ছে এখানে পজিটিভ। এই কারণে এই বিক্রিয়ার কেপি এর মানটা ওয়ার কেসি এর মানের চেয়ে বড়। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ দিবে। তাহলে আমার বিশ্বাস কোন বিক্রিয়ায় কেপি বড় কোন বিক্রিয়ায় কেসি বড় এগুলো তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবা। ওকে, এইবার একটু আসি আমরা একক। যদিও তোমাদের হাজারি স্যারের বই দেওয়া আছে কেপি আর কেসি এর কোনো একক নাই, আমি তোমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারতেও দেখিয়েছি, সেখানে কিন্তু দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল এগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল একক নাই, বিশেষ করে দ্রাব্যতার গুণফল। অথচ 2019 সালে বিশেষ তো পরীক্ষায় হয়নি, 2019-এর 8টা বোর্ডের মধ্যে 4টা বোর্ডে এখান থেকে এমসিকিউ দিয়েছিল যে কোনটির এক বিক্রিয়া দিয়ে বলছে এর একক কি দ্রাব্যতার গুণফলের, বা কোনটার ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল একক, এটা পরীক্ষায় দিয়েছে, চিন্তা করো। সুতরাং একক নাই এটা ঠিক না, অবশ্যই একক আছে, তবে সে এককটা ডেল এন এর মানের উপর নির্ভর করে। তো কি করে বের করবা দেখো, তোমাদের হাজারি স্যারের যে পুরাতন বই সেখানে কিন্তু দেওয়া ছিল জানো যে ডেল এন এর মান এত। ও আচ্ছা, মেহেদি হাসান, ওটা অবশ্যই করবো ভাই, আমি ব্যাখ্যা করব, ওটা করব আমি যে কেন সক্রিয় ভরে আমি করব অবশ্যই। ওকে, যে সক্রিয় ভরের সাথে সম্পর্কিত, ঠিক আছে অবশ্যই। তো প্লিজ দেখো সাবরিনা রুবেল আইডি থেকে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো ভাই, তাহলে আমরা যেটা বলছিলাম যে এককটা সবসময় ডেল এন এর মানের উপর নির্ভর করে। তাহলে কেপি এটা কার সাথে সম্পর্কিত? আমরা গতদিন দেখেছি কেপি ইজ ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ বা বিক্রিয়কের আংশিক চাপ, আংশিক চাপের সাথে সম্পর্কিত। কার সাথে ভাই সম্পর্কিত? এটা আংশিক চাপের সাথে সম্পর্কিত, ঠিক আছে। যেহেতু কেপি এর মানটা আমাদের আংশিক চাপের সাথে সম্পর্কিত, আর চাপের একক কি? এটিএম বা প্যাসকেল। ওকে, আর কেসি কার সাথে সম্পর্কিত? ঘনমাত্রার সাথে সম্পর্কিত। ঘনমাত্রা একক কি? মোল পার লিটার অথবা মোল পার ডেসিমিটার কিউব। তাহলে এককটা হচ্ছে মোল পার লিটার অথবা মোল পার ডেসিমিটার কিউব, কারণ আমরা জানি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, অর্থাৎ লিটার এবং ডেসিমিটার কিউব দুইটা একই জিনিস। লিটার এবং ডেসিমিটার কিউব দুইটা আসলে একই জিনিস, ঠিক আছে। এই কারণে মোল পার লিটার অথবা মোল পার ডেসিমিটার কিউব যেটাই তুমি বলো না কেন হয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে তাহলে কেপি এর একক এটিএম, কেসি এর একক হলো মোল পার লিটার। এবার যে বিক্রিয়া তোমাকে দিবে সেই বিক্রিয়ার ডেল এন এর মানটা তুমি বের করবা, করে জাস্ট ঘাত বানাই দিবা, জাস্ট ঘাত, তাহলে হয়ে গেল। যেমন মনে করো এই যে এই বিক্রিয়াটা,
আমি যে 3টা বিক্রিয়া লিখেছি দেখো, আমরা সবগুলা বিক্রিয়ার ক্ষেত্রেই চাইলে এককগুলো এখন বের করে ফেলতে পারি। ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেপি এর একক, তাহলে কেপি এর এককটা হবে এটিএম, বা যদি এমসিকিউ প্যাসকেল দেওয়া থাকে তাহলে প্যাসকেলের উপর ডেলেন, তাহলে এটা ডেলেন মান কত, 2 থেকে 3 আগে 4 বাদ দিলে কত হচ্ছে -2, তার মানে এইটা হলো একক, এটা হলো কেপি এর একক। এবার কেসি আসি, কেসি এর এককটা একটু দেখি। এত প্রোডাকশন নিয়ে এসছেন কেন, ভাবসাব নিচ্ছেন আর কি। কেসি এর এককটা তাহলে কি হবে, মোল পার লিটার ডেলেন। এটা সেকেন্ড ইয়ার প্রিপারেশন, পোলাপান করতে চায় না, ওরাও সারে না, আমরাও সারি না। তো মোল পার লিটার, তাহলে ডেলেন কত -2, তাহলে মোল পার লিটার -2, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, পার মোল স্কোয়ার লিটার স্কোয়ার, এই তো হয়ে গেল। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে অ্যামোনিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক হলো এইটা আর কেসি এর একক হলো এইটা। তোমরা ক্লিয়ার কিনা বলো। যে কোনো বিক্রিয়া দিলে তোমরা এই কেপি এবং কেসি এর এককগুলা বের করতে পারবা কিনা তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। যে কোনো বিক্রিয়া দিলে সেই বিক্রিয়ার কেপি এবং কেসি এর একক তোমরা বের করতে পারবা কিনা প্লিজ আমাকে কমেন্টে একটু জানাও যে হ্যাঁ ভাইয়া পারবো। তাহলে হবে ক্লিয়ার, অর্পণ ক্লিয়ার, শামিমা আক্তার ক্লিয়ার, থ্যাংক ইউ, মৌমিতা ক্লিয়ার, আরিফুল ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। যে কোনো বিক্রিয়া ভাই, যেমন ধরো এইটার ক্ষেত্রে তুমি বের করতে চাও -1, এটার কি ভাই বলতো -1, তাহলে এটিএম -1, এটা মোল পার লিটার -1, এটা ডেলেন 0, তো ডেলেন যদি 0 দিয়ে আমরা ঘাত যদি 0 করি কি তোমার, তো এটা তো 1, তার মানে কোনো একক নাই, ডেলেন 0 হলে কোনো একক থাকবে না। আর এটা যেমন +1, তাই জাস্ট +1, মানে কেপি এর ক্ষেত্রে এটিএম +1, তার মানে কেসির একক হবে মোল পার লিটার, কারণ 1 দিয়ে গুণ করলে তো ওটাই হয়। এইভাবে তোমরা যে কোনো একটা বিক্রিয়ার কেপি এবং কেসির এককটা খুব সহজে বের করতে পারবা। এবং এই যে আমাদের বলা হচ্ছে একক দেয় না, দেখো ভাই একটু তোমাদের আমি দেখাই যে দেয় কিনা, দেখো তাহলে বুঝতে পারবা যে কিন্তু কোশ্চিন দেয় কিনা। ও আচ্ছা, অ্যাডমিশন একটা বের হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, অ্যাডমিশনেই দেখি। তোমরা জানো আমি তোমাদের অ্যাডমিশনের প্রশ্নগুলো বেশি দেখানোর চেষ্টা করি, কারণ অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে বাকিগুলো কিন্তু এমনিই পারবা। ওকে, এই দেখো এই বিক্রিয়া দিয়েছে 5 নাম্বার, এই বিক্রিয়া কেসি এর একক কি, ঠিক আছে। তখন এটা লিখিত কোশ্চিন হতো, তো এই জন্য লিখতে হয়েছিল আর কি। 8 নাম্বার অ্যাডমিশনের কোশ্চিন দেখো তোমরা, এই বিক্রিয়া কেসি এর একক কি, তাহলে এখানে ডেল এর মান হচ্ছে -2, তাহলে -2 একটু আগে যেটা বের করলাম পার মোল স্কোয়ার লিটার স্কোয়ার। আর এটা তো খুব সহজ, এর কেসি এর মান কত হবে, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। হ্যাঁ, এই বিক্রিয়ার বলে সাম্য দ্রব্যকের মান 10 হলে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে মান কত হবে, তো 1/10 মানে 0.1। ওকে, কোন বিক্রিয়ার কেসি এর একক পার মোল লিটার, মানে ডেল এর -1, পার মোল লিটার মানে কি ডেল এর -1, কারণ ডেল এর -1 হলে তো যে ইনভার্স হয়ে গেছে, এটা প্লাস এটা মাইনাস হয়ে গেছে। আজ দেখো কোন বিক্রিয়া কেপি এর মান আর কেসি এর মান অপেক্ষা বড়, দেখছো কত দেখবে এরকম কোশ্চিন। দেখো এই যে নিম্নের বিক্রিয়া কেসি এর সঠিক একক নিচের কোনটি, এই যে ডেল এর মানটা 3, 2, 5 আর 3 বাদ 2 হবে, তার মানে ডেল এর মান হচ্ছে 2। এখানে মোল পার ডেসিমিটার কিউব দেওয়া আছে, মোল পার ডেসিমিটার কিউব। আর এখানে ডেল এর মান হচ্ছে 3, 2, 5 থেকে 3 বাদ 2, তার মানে মোল স্কোয়ার বা ডেসিমিটার টু দি পাওয়ার 6, এই যে এটা। তাহলে কোনটা হচ্ছে উত্তর, এটা তো বি নাম্বার। কি বুঝতে পেরেছো ভাই? আমার বিশ্বাস যে কোনো বিক্রিয়া দিলে তোমরা তার এককগুলো আসলে বের করে ফেলতে পারবা। তোমরা একটা ব্যাপার খেয়াল করবা, তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু আমি সিকিউ এর চেয়ে এমসিকিউ বরাবরই বলছি যে আমি সিকিউ হয়তো সাজেশনও তোমাদের দিব, বা তোমরা সিকিউ কেউ ছেড়ে আসবা না। পরীক্ষায় যদি 100% নম্বর পেতে চাও তাহলে অবশ্যই এমসিকিউ ভালো করতে হবে, এটা বরাবরই বলছি ভাই। আমি একটা মজার এমসিকিউ দেখবো আমরা, এটা অবশ্য ইয়েতেও দিয়েছে, দাঁড়াও একটু আমি আগে দেখাইনি। আচ্ছা দাঁড়াও, এটা ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত 13, 14 কি 12, 13তে দিয়েছে, দেখি একটু দেখি, দাঁড়াও একটু
একটু কষ্ট করো। এই সেম টাইপের এমসিকিউ রাজশাহী বোর্ড 2016-তে দিয়েছে বোর্ডে। ঢাকা ইউনিভার্সিটি 13-14, কি ভাই এগুলো তোমাদের সিলেবাস থেকে তুলে দিয়েছে। এই যে সিলেবাস দিয়েছে মানে বইয়ে আছে কিন্তু শর্ট সিলেবাসে নাই, বুঝছেন ভাই? এই যে বিক্রিয়ার বেগ টেকনিক যে কথাবার্তাগুলো তা দিতে পারে কিছু আগে তো শর্টটা নিক পোলাপান, এটা উজ্জ্বল ভাই ঠিক বলেছে, বুঝছো? যে নাই দেখবে বুঝবে না, পরীক্ষায় দিয়ে দিবে, কিন্তু আগে তো আমাদের অন্তত শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই না? কি রে এই এপিএসসি এই যে মার্কারি মানে মার্কিউরিক অক্সাইড যোজন 2 বুঝতে পারছো? অক্সাইডকে তাপে নিম্নের বিক্রিয়ার অনুসারে ভাঙলে এ প্রক্রিয়াটির সাম্যাঙ্ক কিভাবে প্রকাশ করা যায়। ওকে, দেখো তোমরা ভাই এখানে আমাদের কেপি কেসি এগুলো কিন্তু গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য ভাই? গ্যাসীয় উপাদানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অনেক পোলাপানি আছে যারা এইটা পূরণ করবে, এই যে এ নাম্বারটা পূরণ করবে। উৎপাদ উজ্জ্বল ভাই চলে গেল নাকি? ও এই যে উৎপাদ, এই যে দেখো ভাই বিক্রিয়ক। ওকে, অনেকেই কিন্তু এটা এ নাম্বার দিয়ে রাখছে, বাট এগুলো তো সলিড ভাই। আমরা জানি অবিয়োজিত বা অআয়নিত পদার্থের ঘনমাত্রা কথায় 1 ধরতে হয়, তাহলে ওটা 1 এটাও 1, তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু ডি নাম্বারটা হবে। অ্যান্সার কিন্তু ডি। অনেক পোলাপানি আছে যারা এ নাম্বারটা পূরণ করবে, এটাই প্রথমে দিয়ে রাখছি। উৎপাদের দেখো এটা লিকুইড, এটা সলিড। কেপি কেসি এগুলো কিন্তু গ্যাসীয় উপাদানে বলছে। কেন ভাই? কারণ গ্যাসীয় উপাদানের মোল সংখ্যার মানে আয়তনের পরিবর্তন হয়। কঠিন বা সলিড পদার্থের আয়তনের তো আসলে তেমন পরিবর্তন হয় না। ওকে, এই জন্য উত্তরটা কিন্তু এখানে ডি নাম্বার হবে, এ নাম্বারটা না। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে রাজশাহী বোর্ড 16 পাশের বাসার পিসিমনির বিয়ে, এই সময় এত বিয়ে শাদী। ভাই একটু বলো যেটা উত্তর যে ডি, তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি রাজশাহী বোর্ড 16 প্রশ্নটা একটু দেখাবো। ইফাত জামিল আসনিকদার ডি পূরণ করেছে, থ্যাংক ইউ। না বুঝতে পারলে বলতে হবে, অসুবিধা নেই, না বোঝাটা দোষের না। না শারিয়ার ইসলাম ডি লিখেছ, না বোঝা দোষের না, না পড়াটা দোষের। আমি কিন্তু বরাবরই বলি এটা, সবাই সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। অঙ্কুল পার্থিত্ব ক্লিয়ার ভাইয়া। ওকে, দেখো তাহলে সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের দেখো। রাজশাহী বোর্ডে দিয়েছে একদম সেম 2016-তে। ষোলোতে না, রাজশাহী বোর্ড 16। দেখি একটু 17-তে এসছি। এই যে রাজশাহী বোর্ড 16 দেখো তোমরা, রাজশাহী বোর্ড 16 দেখছো? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াটির কেসি এর রাশিমালা কোনটি? এটা কিন্তু সলিড, তো এটাও কিন্তু সলিড। তাহলে এটার ঘনমাত্রা কত? 1। শুধুমাত্র তার কি আছে এখানে? উৎপাদ কার্বন ডাইঅক্সাইড। তার মানে অ্যান্সার কিন্তু সি নাম্বার হবে। অনেক পোলাফারে কিন্তু বি নাম্বার পূরণ করবে। দেখো এগুলো খুব বেসিক্যাল জিনিস। এটা দেখো অ্যাডমিশন টেস্টে কিন্তু আগে এসেছিল 2013-14 সেশন ঢাকা ভার্সিটিতে, বোর্ডে কিন্তু পরে এসছে। অর্থাৎ যে কোনো কোশ্চেন কিন্তু যে কোনো জায়গায় ভাই দিতে পারে। আরেকটা এমসিকিউ দেখলাম আমি, দাঁড়াও, ওই টাইপের এমসিকিউ তোমাদের বোর্ডেও আছে। এই যে দেখছো, এই যে বোর্ড পরীক্ষা তো চট্টগ্রাম বোর্ড 16, এই বিক্রিয়া দিয়ে বলেছে বিক্রিয়াটি কেপি এর একক কোনটি? তাহলে হাজারি স্যার বই যে লেখা আছে একক না, তাহলে ওটা হবে ভাই বলো তো? আর এটা তো তোমাদের সিলেবাস থেকে তুলে দিয়েছে, মানে শর্ট সিলেবাসে দেয়নি আর কি। সমস্ত রাজশাহী বোর্ড 17 এগুলো দেয়নি ভাই, বুঝছো? এগুলো তোমাদের শর্ট সিলেবাস আর দেয় নাই। অ্যাডমিশন টেস্টে গিয়ে তখন পড়তে হবে। এই যে মানে এটা না। আচ্ছা থাক, এগুলো আমি কিছু এই টাইপের কিছু কোশ্চেন আছে, বুঝছো? এই কোশ্চেনগুলো মানে দুটা বিক্রিয়া দিয়ে সেই দুটা বিক্রিয়ার মধ্যে কেপি আর কেসি এর রাশি সম্পর্কের প্রতিপাদন, এগুলো আছে, এগুলো ফাইনাল পরীক্ষাতেও আছে। রাজশাহী বোর্ড 17 তো মনে এসেছিল, খুঁজে পাচ্ছি না কেন। ও 17 তো যাইনি, হ্যাঁ গিয়েছি তো। হ্যাঁ
রাজশাহী বোর্ড 17 হওয়ার কথা, তাহলে রাজশাহী বোর্ড 17 বোর্ড একটু নিচে আছে না তো, কারণ আমি তো ঢাকা বোর্ডের পরই রাজশাহী বোর্ড দিয়ে শুরু করি দেওয়া, তাহলে নিচের দিকে আছে বোধহয় আরবি 17। এই যে পেয়েছি, এই যে এই একটা বিক্রিয়ার দিয়েছে সমীকরণ সাম্যদ্রব্য K1 হলে আরেকটা বিক্রিয়া দিয়েছে সাম্যদ্রব্য K2 হলে সমীকরণটি সাম্যদ্রব্য K2 কেমন হবে আর কি, এই বিক্রিয়া K2 হলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সব জায়গাতেই দিয়েছে। দেখো একটু, এটা তোমরা তো দেখলা রাজশাহী বোর্ডের কোশ্চেন 17, তাই না? আমি দেখাচ্ছি অ্যাডমিশন টেস্টেও এগুলো আমরা আলোচনা করব। তার আগে আরও কিছু জিনিস লাগবে, যে তোমরা বললা যে কেন সক্রিয় আংশিক চাপ ঘনমাত্রাকে বলাই, সব আমরা আলোচনা করবো। ভাই ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। যদি তোমরা ক্লাস একদমই করছো না, বললাম তো এটা একদম তোমাদের ব্যাপার। ভাই আমি আমার কাজটা শেষ করে দিই, তোমরা 5 জন স্টুডেন্ট যদি ক্লাসে জয়েন থাকো সেটাও আমি ক্লাস নেব। টেক্সটাইল বুটেক্সে দিয়েছিল, এই যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সালফার ট্রক্সাইড, এইটা K2 সাম্যদ্রব্য K1 ও K2 এর মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনগুলো কিন্তু ভাই আমাদের পরীক্ষাগুলোতে লাগে। দেখো খুব ইজি, আমি তোমাদের একটা হিন্টস দেই শুধু, নাকি এগুলো সামনের দিন আলোচনা করব। আজকে এটা দিয়ে হিন্টস দিতে গেলে আচ্ছা বেশিক্ষণ লাগবে না, একটু হিন্টস দেই শুধু। দেখো এখানে লিখছি আমি, তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড, তাই না? এটা দেওয়া আছে K1 আর এইটা দেওয়া আছে কি ভাই বলো তো K2। আচ্ছা এটা একটু ইয়ে লাগবে, সামনের দিনে আলোচনা করি, তোমাদের সুবিধা হবে। আমরা একটু চলে যাই, নাকি একটু হিন্টস দিয়ে দিই শুধু। দেখো এটার উৎপাদ, এটার কিন্তু বিক্রিয়ক, আর এটার দেখো ও এটা তো খুব ইজি আছে গো, এক না উল্টাই করা আছে। এই দেখো এটার যেটা বিক্রিয়ক, এটার কিন্তু সেটা কি উৎপাদ। অর্থাৎ দেখো তাহলে একটু সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, তাই না? সালফার ট্রাইঅক্সাইড, তাহলে এখানে K1 সমান কি হবে ভাইয়া? দেখো তো সালফার ট্রাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, ঠিক আছে? এবার এটা লিখি একটু আমরা, তাহলে এটার K2 সমান কি হবে? সালফার ডাই অক্সাইড অক্সিজেন, কি তো ঠিক আছে না? সালফার ট্রাইঅক্সাইড, তাই তো? তাহলে যে কাজটা আমাদেরকে করতে হবে এখন, উৎপাদকে বিক্রিয়ক আর বিক্রিয়ককে কিন্তু উৎপাদ বানাতে হবে, তাই না? কারণ যদি সম্পর্ক করতে চাই, দেখো এটার যেটা বিক্রিয়ক উৎপাদ, এটা কিন্তু সেটা কি বিক্রিয়ক। তার মানে আমি একটু চেঞ্জ করতে 1/K2 করতে পারি আমরা, বা এটা 1/K1 ইচ্ছা কিন্তু। তাহলে 1/K2 ইজ ইকাল টু সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিসের উপর অনেকটা ডিপেন্ড করে ভাই। ও এটা যাবে না নাকি উপরে আর? হ্যাঁ দেখি, খাইছে এখন মনে হয় যাবে, দেখি এখন যাবে, নিচে তো হয়ে চলে আসতে, খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, প্লিজ দেখো ভাইয়া। তাহলে এবার তাহলে কি এটাকে আমরা বর্গ করতে পারি, তাই তো? বা আমরা এটাকে কি করতে পারি, রুট করি আমরা, তাহলে তো হয়ে যায়। তাহলে এটাকে যদি রুট করি আমরা, তাহলে 1/√K2, তাই তো? ইজ ইকাল টু, ঠিক আছে না? সালফার ট্রাইঅক্সাইড, কি আমরা কাজ করলাম, তাহলে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, এই তো হয়ে গেছে তাহলে অ্যান্সার। এই যে এটা ইজ ইকাল টু K1, এটা ইজ K2, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে এখানে বলো তো? কি ঠিক না ভাই? তাহলে K1 ইজ ইকাল টু তাহলে K1 ইজ ইকাল টু 1/√K2, এটাই তো অ্যান্সার। এখন জানি না অপশন কি আছে, আসলে অপশনের উপর ডিপেন্ড করবো অনেকটা। ও আচ্ছা, K1 তাহলে স্কোয়ার বর্গ করা আছে ওই দিকে আর কি, স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে K1 স্কোয়ার ইজ ইকাল টু 1/K2, তাহলে এটাই অ্যান্সার। এই যে এইভাবে তোমাদের K1 স্কোয়ার 1/K2, এইভাবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু করতে হবে। ক্লিয়ার কিনা বলো তোমরা? জাস্ট অবশ্যই দুটো একই তাপমাত্রা হতে হবে, কিন্তু ভিন্ন তাপমাত্রায় হলে হবে না। জাস্ট কি করবা, দুটাকে একই রকম সাইজ বানাবো। এটা ক্লিয়ার কিনা একটু বলো তো ভাই, প্লিজ। নিজেদের মধ্যে আলোচনা করো না ভাই, প্লিজ একটু বলো এটা ক্লিয়ার কিনা, প্লিজ এইটা বলো। এই জিনিসটা তোমরা ক্লিয়ার হলা কিনা, যে জাস্ট এখানে যেটা বিক্রয় করা উৎপাদে আমরা কি করলাম, চেঞ্জ করে নিলাম আর কি, ঠিক আছে? বিপরীত বিক্রিয়া করে নিলাম, নিয়ে যা সম্পর্ক প্রতিপাদন করলাম। একটু প্লিজ বলো ক্লিয়ার কিনা।
মানে ক্লিয়ার না হলো বলো, ক্লিয়ার না তাহলে আমি আচ্ছা থ্যাংক ইউ। এগুলো জিনিস তোমাদেরকে একটু বের করতে হবে ভাই, এগুলো তোমাদের লাগবে। ওকে, ওকে, তাহলে এবার যে জিনিসটা আমরা করবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটা শোনো। এইটা ভুল করলে কিন্তু বা এইটা ভালো না বুঝলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু ভাই করতে পারবা না। সেটা হলো বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ, আর একটা হচ্ছে বিয়োজনের মাত্রা। বিয়োজনের মাত্রা, ঠিক আছে? বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা, এই দুটা টপিক সম্পর্কে যদি তোমাদের খুব ভালো ধারণা না থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো কখনোই করতে পারবা না, ঠিক আছে? কি লিখছো তোমরা? কেমিস্ট্রিতে পূরণ করা রিস্ক কেন ভাই? আচ্ছা যাক, বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা জিনিসটা আসলে কি? ধরো কোন একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রাথমিক মোল এ, ঠিক আছে, আর সেখান থেকে বিয়োজিত হলো আলফা। তার মানে অতএব বিয়োজিত হলো আলফা, অতএব বিয়োজনের পরিমাণ, মানে যতটুকু বিয়োজিত হলো সেটা হলো বিয়োজনের পরিমাণ আলফা। কি ঠিক আছে? যে তুমি তোমার বাজারে 500 টাকা নিয়ে গেছো, 300 টাকা খরচ করলা, খরচের পরিমাণ 300 আর খরচের মাত্রা 300/500। কি ঠিক আছে? বিয়োজনের পরিমাণ মানে প্রাথমিক মোল ছিল এ, বিয়োজিত হলো আসলে বিয়োজিত হলো আলফা, তাহলে বিয়োজিত হলো আলফা, তাহলে বিয়োজনের পরিমাণ হলো আলফা। বিয়োজনের মাত্রা আলফা বাই এ, অর্থাৎ 1 মোল পদার্থের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটাই হলো বিয়োজনের মাত্রা। 1 মোল পদার্থের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা একই জিনিস, তাই হলো না? এ মোলের ক্ষেত্রে বিয়োজিত হয় আলফা, তাহলে 1 মোলের ক্ষেত্রে কত হবে? আলফা বাই এ। 1 মোলের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটাই হলো বিয়োজনের মাত্রা। কি মনে থাকবে? 1 মোল পদার্থের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটাই হলো বিয়োজনের মাত্রা। তো এই মানটা তো সবসময় ভগ্নাংশে আসবে, তাই না? যে বিয়োজনের পরিমাণটা তো অবশ্যই প্রাথমিক পরিমাণের চেয়ে ছোট হবে, তাই মানটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা শতকরা আকারে লিখি, 100 দিয়ে গুণ করে শতকরা আকারে প্রকাশ করি আর কি। কারণ ধরো তুমি বাজারে নিয়ে গেছো 500 টাকা, তোমার খরচ করতে 700 টাকা, এটা কখনো হয়? তার মানে কি 500 টাকা নিয়ে গেছে, খরচ হতে পারে 400 টাকা। এখন তো বলবা ভাই 500 টাকাও তো খরচ হয়ে যেতে পারে, তাহলে ওটা তো একমুখী প্রক্রিয়া হলো। আর একমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে তো সাম্যাবস্থা প্রযোজ্যই না, তাহলে এত কথাবার্তা তো আসবেই না, ঠিক আছে? তার মানে প্রাথমিক পরিমাণের চেয়ে বিয়োজনের পরিমাণটা যেহেতু ছোট হবে, ফলে বিয়োজনের মাত্রাটা অল টাইম কিছু ভগ্নাংশে আসবে। মানটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করি, ঠিক আছে? আদি ক্লাস দেখছো বাবা? আমি কিন্তু জানো তোমাদের ক্লাসের উপস্থিতিতে খুবই হতাশ, ফলে অ্যাকচুয়ালি আমি যে স্পিডে যে মজা করে ক্লাসটা নিই, আমি অনেস্টলি বলছি আমি কিন্তু সেভাবে ক্লাসটা আসলে নিতে পারি না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা জিনিসটা আমরা আসলে বুঝলাম। তো ঘটনা হচ্ছে যে ধরো 25 মোল পদার্থ ছিল, 25 মোল পদার্থ থেকে 5 মোল বিয়োজিত হলো, 5 মোল বিয়োজিত হলো। 25 মোল পদার্থ থেকে
5 মোল বিয়োজিত হলো, পঁচিশ মোল পদার্থ থেকে 5 মোল বিয়োজিত হলো, বিয়োজনের মাত্রা 25%, 5%, 20%, 80%। অ্যান্সার দাও, অ্যান্সারটা জানাও একটু। এটা 20 কিন্তু, বুঝছো? 25 মোল পদার্থ থেকে 5 মোল বিয়োজিত হলো, বিয়োজনের মাত্রা কত? এগুলো এমসিকিউ দিতে পারে। 25 মোল পদার্থ থেকে হ্যাঁ, ইফা জামিল আসনিকটা ঠিকই বলেছো ভাই। আচ্ছা বলো তো ভাই, আমার মনে হয় তোমরা এই যে প্রিপারেশন গ্রুপে যেভাবে ক্লাস করছো তার চেয়ে মাস্টার গ্রুপে ক্লাসটা বেশি এনজয় করে করছো না? কারণ ওখানে স্টুডেন্টের উপস্থিতি ভালো থাকে। কি ইফা জামিলা ঠিক কিনা ভাই, বলো দেখি। আচ্ছা সবাই অ্যান্সার দিয়েছো। আব্দুল্লাহ নোমান সি, পূর্ণিমা হক সি, অর্পণ সি, হোসেন সাদ জিসান সি, মোস্তফা বিশ্ব, থ্যাংক ইউ সো মাচ। তার মানে 25 মোল পদার্থ থেকে যদি 5 মোল পদার্থ বিয়োজিত হয় তাহলে বিয়োজনের মাত্রা হবে কত? 5/25 ইন্টু, যদি শতকরা আকারে দিয়েছি আমি 100, এটাই অ্যান্সার, তাই না? 20% হবে। এইভাবেও তোমাদের এমসিকিউ লাগবে। তো তোমরা আমাকে বলো তো একটু, কেপি এবং কেসি এর মান যখন আমরা কোনো গাণিতিক ফর্মুলায় বের করি, সেখানে বিয়োজনের পরিমাণ নাকি বিয়োজনের মাত্রা কোনটা লাগে? বিয়োজনের পরিমাণ নাকি বিয়োজনের মাত্রা কোনটা প্রয়োজনে আমাকে একটু কমেন্টে জানাও। যখন আমরা কেপি এবং কেসি এর গণিত অঙ্কগুলো যখন করি, আমরা কেপি এবং কেসি এর অঙ্কগুলো যখন করি, তখন আমাদের ওই অঙ্কের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটা কাজে লাগে না বিয়োজনের মাত্রা কাজে লাগে? যদি তোমরা বিয়োজনের পরিমাণ মনে করো তাহলে এ কমেন্ট করে জানাও, আর বিয়োজনের মাত্রা যদি মনে করো তাহলে বি জানাও। ইফা জামিলা স্নিগ্ধা, জি ভাই, বাট অদূর ভবিষ্যতে কি হবে সেটা ভাবছি। না ঠিক আছে, অদূর ভবিষ্যতে তো খারাপ হবে না, কারণ ওই ব্যাচগুলোতে কিন্তু তারাই মেনলি এসছে, বুঝছো, যারা একদম শেষ পর্যন্ত থাকতে, সবাই তো ওই গ্রুপগুলোতে আসলে জয়েন হয় না। নাজমুস সাকিব এ, তামিদুল ইসলাম অমি বি, রাব্বি হচ্ছে বি, শাহনাজ এ, দিয়া বিয়োজনের মাত্রা, অঙ্কুর তীর্থপাল বি, ইসলাম হেলমেট তো বুঝতে পারতেছি না। ও দেখছো তুমি যেভাবে আসো, কি করবো আর পূর্ণা না না ভাই, যে যেভাবে ইনটেক হয়ে এসছো তোমরা, কি করে চিনবো? আমি শরীফুল ভাই মনে, মাথায় আছে শরীফুল ভাই, এই জন্য শরীফুল ভাই মতো তো ফিটনেস লাগছে না। আচ্ছা আচ্ছা বসো। আচ্ছা বিয়োজনের মাত্রা, আচ্ছা বিয়োজনের মাত্রা কেন লাগবে ভাইয়া? বিয়োজনের মাত্রা কেন লাগবে? অঙ্কগুলো দেখো তো, লাগবে তো আসলে বিয়োজনের পরিমাণ। বিয়োজনের মাত্রা কেন মনে হচ্ছে? বিয়োজনের মাত্রা তো আসলে 1 মোলের ক্ষেত্রে মান দেওয়া থাকবে। যদি আমাদের কোনো বিক্রিয়ায় প্রাথমিক মোল সংখ্যা 1 দেওয়া থাকে, তাহলে তো 1 এর ক্ষেত্রে বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা একই, কাকতালীয়ভাবে অঙ্ক হয়ে যাবে। যেমন মনে করো এই ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন, এটার মনে করো প্রাথমিক মোল দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে কাকতালীয়ভাবে অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমার যদি অঙ্কে 2 মোল দেওয়া থাকে, 2 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে যদি কাজ করতে বলা হয়, তাহলে কিন্তু অঙ্কটা ভাইয়া হবে না। কথা কি বুঝতে পেরেছো? যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মান দেওয়া থাকে বিয়োজনের মাত্রা, কিন্তু আমাদের প্রয়োজন হয় কিন্তু বিয়োজনের পরিমাণ। কারণটা হলো, এখানে মনে করো আমার অঙ্কে বললো যে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে আমরা কাজ করছি, তাহলে অসুবিধা নাই, ওই মাত্রার পরিমাণ একই হবে। কি তো একই হবে না? কারণ 1 মোল পদার্থের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটাই তো আসলে বিয়োজনের মাত্রা। কিন্তু 1 মোল ছাড়া যদি 2, 4, 5, 6 যে কোনো মোল দেওয়া থাকে, তাহলে কিন্তু আর অঙ্কটা হবে না। তাই সবসময় মাথায় রাখবা, অঙ্কে দেওয়া থাকবে বিয়োজনের মাত্রা, ম্যাক্সিমাম 99% অঙ্কে দেওয়া থাকবে তোমাদের বিয়োজনের মাত্রা, কিন্তু করার সময় দরকার কিন্তু বিয়োজনের পরিমাণ, অর্থাৎ ওই মাত্রা থেকে পরিমাণটা বের করে নিতে হবে। কিন্তু আমাদের বইগুলোতে এমন, তোমাদেরও দোষ নাই ভাই, বইগুলো এমন দেখবা যে ওই ফসফরাস পেন্টাগুলো সবসময় 1 মোলই দেওয়া থাকে। ফলে 1 মোল দেওয়া থাকলে স্টুডেন্টরা মনে করো 1 মোল দিয়ে কাজ করে, মানে দেওয়া আছে মনে করো 25% বিয়োজিত হয়, তো ওরা 25% মানে 0.25 ধরে কাজ করে, অঙ্ক হয়ে যায়। তো ওর মনে করে যে বোধহয় বিয়োজনের মাত্রা ধরে তো অঙ্ক হয়ে গেল। বাট 1 মোল
প্রাথমিক মোল দিয়েছিল জন্য বিয়োজনের মাত্রা দিয়ে হয়ে গেল, কিন্তু 1 মোল না দিয়ে যদি অন্য কোনো মোল দিত তাহলে অঙ্কটা হতো না। এর জন্য আমরা এখন একটা অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে বিষয়টা একদম তোমরা ক্লিয়ার হয়ে যাবা। অঙ্কগুলো তোমরা এখান থেকে করবা, ওকে? রাসায়নিক গতিবিদ্যার অঙ্ক আপাতত করছি না আমরা। তোমরা কি খেয়াল করছো আমাদের কিন্তু শর্ট সিলেবাসের ফার্স্ট পেপার একদম শেষের দিকে যারা ধরো তাল মিলিয়ে কাজগুলো করছে, এই যে আমি অঙ্ক করাচ্ছি, অঙ্ক করাতে গেলে এগুলো তোমাদের হয়ে যাবে, এগুলো রুমে প্র্যাকটিস করবা। কিন্তু এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আলফা হলে কেপি কেসি রাশিমালা প্রতিপাদন, এই রাশিমালার প্রতিপাদনগুলো লাগবে, আমি একটু দেখাই দিই, দাঁড়াও। রাশিমালার প্রতিপাদনগুলো লাগবে, আমি একটু দেখাই দিই, তারপরে অঙ্কে আসতেছি, একটু দেখাই দিই। দেখো তোমাদের চিরচেনা বিক্রিয়া দিয়ে শুরু করি। ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস হলো ক্লোরিন। এই বিক্রিয়াটা তোমাদের মনে করে দেওয়া হলো, এখানে আদি মোল প্রাথমিক মোল মনে করো কত ধরবো আমি 1 ইস্টোকে, এই যে 1 ধরে কাজ করার জন্য আমরা সবসময় মনে করি যে বিয়োজনের মাত্রা দিয়ে বোধ অঙ্ক হয়ে যায়। তুমি প্রাথমিক মোল 1 ধরো, তাই বিয়োজনের মাত্রা দিয়ে অঙ্ক হয়ে যায়, কারণ 1 মোল পদার্থের ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটা তো আসলে বিয়োজনের মাত্রা, এইটা 0, কারণ আদি অবস্থায় বলেছি আমরা, মানে বিক্রিয়ার শুরুতে। এবার সাম্য অবস্থায় টি সময়ে মনে করো বিক্রিয়ার সাম্য অবস্থা অর্জন করলো। দেখো তো ভাই এদের অনুপাত কত, বিক্রিয়া অনুপাত কত, এর 1 মোল বিক্রিয়া করে এর 1 মোল তৈরি করে, এর 1 মোল তৈরি করে, অর্থাৎ অনুপাতটা হচ্ছে এর যদি 1 যায় তাহলে ওর 1 মোল তৈরি হবে, ওরও 1 মোল তৈরি হবে। তাহলে এর যদি আলফা মোল বিয়োজিত হয় তাহলে থাকবে কতটুকু 1 মাইনাস আলফা, তাহলে এর তৈরি হবে কতটুকু আলফা আলফা, জাস্ট এইটুকু দরকার। সাম্যাবস্থায় কতটুকু বিক্রিয়ক অবশিষ্ট আছে এবং কতটুকু উৎপাদ তৈরি হলো, এইটা যদি বের করতে পারো আর কোনো বিষয় না, জাস্ট এইটুকুই দরকার তোমার, ওকে? শুধু এইটুকু দরকার। আমি দেখাচ্ছি এইটুকু কি কাজে লাগে। আগে আর দু একটা করি আমরা। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া। আদি মোল এটা মনে করো 2 নিলাম, নাও এটা নিলাম 5, সমস্যা আছে? কিন্তু আমাদের অঙ্কগুলোতে দেখছি তো জানো এটা 1 মোল নেয়, এটা 3 মোল নেয়। পোলাপান মনে করে যে এই 1 মোল মানে বোধহয় বিক্রিয়ার 1 মোল, এই আর এটা তো বিক্রিয়ার অনুপাত। আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা 0 আদি অবস্থায়, এর 1 মোল বিক্রিয়া করলে এর 3 মোল করবে, এটার 2 মোল তৈরি হবে, এটা বিক্রিয়ার অনুপাত। এখানে তুমি সাব ব্যাংক কুচা যাই নাও না কেন, ওটা দেখার বিষয় না, এইটা হচ্ছে বিক্রিয়ার অনুপাত, যেটা কত অনুপাতে বিক্রিয়া করে, এর 1 মোলের সাথে 3 মোল বিক্রিয়া করে, করে এর 2 মোল তৈরি করবে, সহজ কথা। আর তাহলে সাম্য অবস্থায় কি হবে, এর যদি আলফা মোল বিক্রিয়া করে থাকবে কতটুকু 2 মাইনাস আলফা, তাহলে এর আলফা বিক্রিয়া করলে 3 আলফা বিক্রিয়া করবে, কারণ অনুপাত যে 1 3 2, তাহলে 5 মাইনাস 3 আলফা। আর এটা কয় মোল, 2 মোল তৈরি হবে, 2 আলফা। তো এইটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে অনুপাতের? এখানে যদি 10 মোলও নিতাম তাহলে অবশিষ্ট থাকতো কতটুকু 10 মাইনাস 3 আলফা, এখানে যদি 20 মোলও নিতাম তাহলে 20 মাইনাস আলফা। সুতরাং এই জিনিসটুকু খেলে আমাদের বের করতে হবে, বের করতে পারলে কেপি আর কেসি রাশিমালা কোনো বিষয় না। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো, একটু প্লিজ বলো যে এইটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা। যে মাথায় রাখবা যে প্রাথমিক মোল যেটা দেওয়া থাকবে বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়া করবে সে তত মোল বিয়োগ হয়ে যাবে, কত মোল বিক্রিয়া করবে দেখবো আমার অনুপাত থেকে আর কি। একটু প্লিজ বলো তোমরা এটা ক্লিয়ার কিনা। ওকে শামিমা আক্তার, অঙ্ক করতে গেলেও আর একটু বেশি ক্লিয়ার হবা তোমরা। আচ্ছা থ্যাংক ইউ। ওকে সাব ব্যাংক কুচা অনেকদিন পর শুনতেছো তোমরা, কলেজ খুলুক, কলেজে ক্লাসরুমে ঢুকো, এই সাব ব্যাংক কুচার সাথে মাঝে মধ্যে দেখা হবে।
ওই কলেজের স্কুলের বা কলেজের যে ক্লাসরুমগুলো আমার তো মনে এখন ওই সাপ ব্যাংক কুচারায় বাসা বেঁধেছে আর কি। তো যাক প্লিজ, এখন ধরো আমরা রাশিমালা প্রতিপাদন করতে চাই, ঠিক আছে? এইটা কিন্তু ধরো এখান থেকেই প্রতিপাদন করতে চাই, এটারই এখন কোনো বিষয় না, এটাই করতে চাই। দেখো তাহলে কেসি ইজিক্যাল টু আমরা খুব ভালো করেই জানি উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। কেসি ইজিক্যাল টু উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ঘনমাত্রা সমান কি জানি আমরা? মোল বাই আয়তন। তাহলে অ্যামোনিয়ার মোল সমান কত? 2 আলফা। তাহলে 2 আলফা, আয়তন হচ্ছে ভি, ওটা স্কোয়ার ছিল তাই না? আচ্ছা, স্কোয়ার। নাইট্রোজেনের কত তাহলে? 2 মাইনাস আলফা বাই ভি। আর এটা কত হাইড্রোজেনের? 5 মাইনাস 3 আলফা বাই ভি কিউব। যখন আমরা কেপি আর কেসির অঙ্কগুলো করব, আলফার মান আর ভি এর মান বলা থাকবে, সমস্যা নাই, আমরা সহজে কেসি বের করে ফেলতে পারবো। হয়ে গেল, মানে এইটা বের করতে পারলে কেসি বের করা কোনো বিষয় না। এবার কেপি, কেপি সমান কি জানি আমরা? উৎপাদের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তো আংশিক চাপ সমান কি জানি আমরা? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কি গতদিনে লিখে দিয়েছিলাম আমি? আংশিক চাপ ইজ ইকাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ মানে কি? ওর মোলকে মোট মোল দিয়ে ভাগ। তাহলে অ্যামোনিয়ার মোল কত? 2 আলফা বাই মোট মোল কত? মোট মোল 2 মাইনাস আলফা। মোট মোল কত হচ্ছে দেখো তো? 2 মাইনাস আলফা প্লাস 5 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা কত হচ্ছে? 5 2 7 তাই না? 7 মাইনাস 2 আলফা, তাই না? যোগ করলে তাই হচ্ছে না? তোমার দেখো তো, 2 মাইনাস আলফা প্লাস 5 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, হ্যাঁ 7 মাইনাস 2 আলফা। তার মানে 7 মাইনাস 2 আলফা। ওর মোলকে মোট মোল দিয়ে ভাগ করলে আমরা মূল ভগ্নাংশ পাই, ইন্টু মোট চাপ হচ্ছে পি স্কয়ার। এবার নাইট্রোজেন কত আছে? 2 মাইনাস আলফা বাই 7 মাইনাস 2 আলফা ইন্টু পি। তাহলে হাইড্রোজেন কত আছে? আসলে এই ঘনমাত্রাও বের করতে গেলে মোল লাগে, আংশিক চাপ বের করতে গেলে মোল লাগে। এই জন্য সক্রিয় ভরকে আমরা আংশিক চাপ এবং ঘনমাত্রা প্রকাশ করি। সামনের দিন আরেকটু ডিটেলস বলবো আমি, অসুবিধা নেই। আর তাহলে কি হচ্ছে এখানে? 5 মাইনাস 3 আলফা বাই 7 মাইনাস 2 আলফা ইন্টু পি কিউব। ক্যালকুলেশন করলে হয়ে যাবে। অঙ্ক করার সময় আমার আলফা আর পি এর মান অঙ্কে দেওয়া থাকবে, অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তার মানে আমরা সাম্যাবস্থায় কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করলো আর কত মোল উৎপাদ তৈরি হলো। 2 আলফাতে লিখছি ভাই, তা আমি লিখছি 7 ব্যাংক খুঁজতে থাকলে কলেজ খুলুক চাই। এইটা তো আমরা সবাই চাই ভাইয়া, বুঝছো? কিন্তু কি করবা বলো? এই তোমার 7 ব্যাংকে সই কই পেলে এখানে? ভাই কই যান? ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? ক্লিয়ার কিনা? এভাবে তোমরা প্রতিপাদনগুলো করতে পারবে না। তোমাদের কমেন্ট 2-1 কমেন্ট করলে হবে। স্টুডেন্ট তো মাত্র 70-80 ক্লাস করছো, ঠিক আছে? ওকে, অর্পণ লিখেছো, ক্লিয়ার। এই তো আর একটা জিনিস একটু দেখো তোমরা, দেখে আমরা অঙ্কে চলে যাবো, অসুবিধা নাই, বুঝছো? অঙ্ক করতে আমাদের তো কেবল তো 40 মিনিট হয়ে যাবে। দাঁড়াও, হাইড্রোজেন ইয়ে তারা আছে নাকি? পার্থ তারা আছে তোমার? তোমার ফোন দিয়ে আসবে না? হাইড্রোজেন প্লাস আয়োডিন টু হাইড্রোজেন আয়োডাইড। তাহলে ধরে নাও এটার প্রাথমিক মূল কত ধরবো? তোমরা যা বলবা, কত তোমার বলো না? ABCD 1 2 যা বলবা, হ্যাঁ বলো বলো, যা বলো তাই ধরবো। এ, আচ্ছা ঠিক আছে, এটা প্রাথমিক মূল এ ধরলাম। তাহলে এটা বি ধরি, এটা 0, কারণ শুরুতে বিক্রিয়া এখন স্টার্টই হয় নাই, আদি অবস্থায়। এবার সাম্যাবস্থায় অনুপাত কি দেখতে পাচ্ছি? তোমার কি মনে আছে? তোমার ভুলে গেছ? সরি, হ্যাঁ কিছুটা মনে আছে না? এর 1 মোল বিক্রিয়া করে এর 2 মোল তৈরি করে, তাই না? তাহলে এর যদি আলফা চলে যায় তাহলে থাকবে কতটুকু? A মাইনাস আলফা। তাহলে এর আলফা গেলে কত থাকবে?
বি মাইনাস আলফা। তোহাও খুব ভালো স্টুডেন্ট, বুঝছো, ও আমার স্টুডেন্ট ছিল তো, ও এখন ওই যে বায়োলজি পড়ায়, ও এখনও জিনিসগুলো ওর মনে আছে, তো এই জন্য ওকে জিজ্ঞেস করছে আর কি, যে ওর বিষয়গুলো খুব ভালো বুঝতো। আর তাহলে এখানে কত হবে, টোয়াইস আলফা, ঠিক আছে, এর আলফা গেলে এর আলফা যাবে, টোয়াইস আলফা তৈরি হবে। আমরা এখন কেসিটা বের করতে চাই, তাহলে কেসি মানে উৎপাদের ঘনমাত্রা, খুব মজার জিনিস এগুলো, বুঝছো, ক্যালকুলেশন তো, উৎপাদের ঘনমাত্রা বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা সমান আমরা কি জানি, মোল বাই আয়তন টোয়াইস আলফা বাই ভি স্কোয়ার। তাহলে এ মাইনাস আলফা বাই ভি ইন্টু বি মাইনাস আলফা বাই ভি। তাহলে খেয়াল করে দেখো তো একটু, উপরে ভি স্কোয়ার আছে না, আর নিচে দুটো ভি গুণ করলে স্কোয়ার, তার মানে এগুলো মোকাবেলা হয়ে গেল, তাই তো। তো থাকছে কি, টোয়াইস আলফা স্কোয়ার বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা, ঠিক আছে, এটা হলো কেসি রাশিমালা। এবার কেপি দেখি, কেপি ইজ ইকাল টু উৎপাদের আংশিক চাপ, ওটা লিখলাম না, সরাসরি মান লিখলাম, উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। আংশিক চাপ মানে কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে ওর মোলকে মোট মোল দিয়ে ভাগ, মোট মোল কত হচ্ছে এ মাইনাস আলফা প্লাস বি মাইনাস আলফা, মোট মোল হচ্ছে এ মাইনাস আলফা প্লাস বি মাইনাস আলফা প্লাস টোয়াইস আলফা, তার মানে এ প্লাস বি, মোট মোল হচ্ছে এ প্লাস বি। তাহলে কত হবে এখানে, টোয়াইস আলফা বাই এ প্লাস বি ইন্টু পি, ওই যে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ স্কোয়ার। আর নিচে কত হবে তাহলে, এ মাইনাস আলফা বাই এ প্লাস বি ইন্টু পি, তারপর হচ্ছে বি মাইনাস আলফা বাই এ প্লাস বি ইন্টু পি। তাহলে উপরে কেটে যাবে না, তোয়া কেটে যাবে কিনা, এই যে পি হোল স্কোয়ার, নিচে পি দুটো স্কোয়ার, উপরে এ প্লাস বি আর নিচেও দুটো এ প্লাস বি, বর্গ আছে যেহেতু, তাহলে কি হলো টোয়াইস আলফা স্কোয়ার বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। কেপি আর কেসি সমান হয়েছে, খেয়াল করছো কি, দেখছো কি কেপি আর কেসি একই হয়েছে, কেসিও আসলো এটা, কেপিও আসলো এটা, কারণ এই বিক্রিয়ার ডেল এন যে জিরো। কি রে, আমার ফোন বন্ধ হয়ে গেছে কেন, এটা আবার তাহলে এই বিক্রিয়ার যেহেতু ডেল এন এর মান জিরো, অতএব কেপি আর কেসি তো সমান হবেই। আমি আসলে ডেল এন এর মান জিরো হলে কেপি আর কেসির মান যে সমান হবে, কি ব্যাপার বন্ধ হয়েছে না, চলছে, চলছে না, ওয়াইফাই আসতো না, ও হ্যাঁ চলছে, ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ডেল এন এর মান জিরো হলে কেপি আর কেসি সমান হবে, এইটা দেখানোর জন্য কিন্তু ভাই আমি তোমাদের এই বিক্রিয়াটা দেখাইনি। এইটা দেখালাম এই জন্য যে খেয়াল করো, যদি ডেল এন এর মান জিরো হয়, কোনো বিক্রিয়ায় যদি ডেল এন এর মান জিরো হয়, তাহলে কেপি বা কেসি যেটাই বের করতে যাও না কেন, ঘনমাত্রা আংশিক চাপ কিচ্ছু বের করতে হবে না, শুধু কি করবা বলো তো, এই যে উৎপাদের মূলকে বিক্রয়কের মূল দিয়ে ভাগ করবা, উৎপাদের মূল বা বিক্রয়কের মূল, আর উৎপাদ দুটা যেহেতু তো স্কোয়ার তো হবেই, বা দুইবার গুণ করলে হতো আর কি। এই দেখো কেপিও তাই, উৎপাদের মূল বা বিক্রয়কের মূল, অর্থাৎ ডেল এন এর মান যদি জিরো হয়, তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র উৎপাদের মূলকে যদি বিক্রয়কের মূল দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি একটা কথা বলি ভাইয়া তোমাদের, আমি এখনই নাকে হাত দিচ্ছিলাম জন্য কিন্তু আমি স্যানিটাইজারটা বের করছি, বুঝছি, এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। অর্থাৎ এই যে গভর্নমেন্ট লকডাউন দিচ্ছে আর দিচ্ছে, এতে কিন্তু খুব বেশি দীর্ঘমেয়াদে কোনো কাজ হবে তা কিন্তু না, মানুষ তার প্রয়োজনে বের হবে, কিন্তু আমরা যদি একটু খালি এই মাস্কটা ঠিক মতো পরি, একটু বাইরে বের হলে বা কোনো মানুষের সংস্পর্শে গেলে, আর এই যে হাতটা যদি মাঝে মাঝে স্যানিটাইজ করি, সবসময় করতে হবে তা না, তো টাকা পয়সা হাত দিলে, টাকা পয়সা নোংরা জিনিস বেশি থাকে, এই যে আমার মনে হচ্ছে একটু নাক চুলকাচ্ছে হাত দিব, ঠিক এই সময়গুলোতে যদি একটু হাতটা স্যানিটাইজ করে নিই, তাহলে কিন্তু আমাদের খুব বেশি প্রবলেম হয় তা কিন্তু আসলে না। আমরা মনে করো 1-1.5 বছর থেকে এইভাবে বাইরে বের হচ্ছি, তোমাদের ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি, বাইরে বের হতে হচ্ছে প্রতিদিনই প্রায়, বাট আমরা কিন্তু কেউ আক্রান্ত হই না, শুধু এইটুকুই জন্য যে জাস্ট স্বাস্থ্যবিধিটা যদি একটু মিনিমাম মেনটেন করি তাহলে কিন্তু হয়ে যায়। জাস্ট মাস্ক পরা আর হাতটা স্যানিটাইজ করা, এবং হাত স্যানিটাইজ না করা পর্যন্ত নাকে বা মুখে আমরা হাতটা দিব না, তাহলে কিন্তু হয়ে যায়। ওকে, তো যাক, আর আমরা এইটুকু মেনটেন করি না জন্যই গভর্নমেন্টকে এরকম কঠোর হতে হচ্ছে, লকডাউনের মতো সিদ্ধান্তে যেতে হচ্ছে আর কি।
তো যাক, তোমরা সবাই ক্লিয়ার, এটা মাথায় রাখো যে তার মানে সাম্যাবস্থায় যদি আমরা বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাটা বের করে ফেলতে পারি ভাইয়া, তাহলে কিন্তু যে কোনো কেপিআর বিক্রিয়া কেপিআর কেসের মানও আমরা বের করে ফেলতে পারবো, রাশিমালাও প্রতিপাদন করতে পারবো। আর ডেল এন যদি 0 হয় তাহলে আমরা কী করবো, শুধুমাত্র উৎপাদের মোলকে বিক্রিয়কের মোল দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। যেমন একটা বিক্রিয়া আমরা একটু দেখি, বুয়েট 8-9 সালের একটা এমসিকিউ, বুয়েট 8-9, এই যে দেখো বুয়েট 8-9 কোশ্চিনটা, 1 লিটার দ্রাবকে ইথানল ও ইথানয়িক অ্যাসিডের প্রতিটি 1 মোল বিক্রিয়া করার পর প্রত্যেক বিকারকের 1 মোলের 1/3 অবশিষ্ট থাকে, তখন সাম্যাবস্থা অর্জিত হয়। এই অবস্থায় বিক্রিয়াটি সাম্য দ্রবক কত হবে? খুব ইজি একটা বিষয়, দেখো একটু আমি বিক্রিয়া দিয়ে তোমাদের বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বলেছে ইথানয়িক অ্যাসিড CH3COOH, আরেকটা কি বলেছে এখানে, ইথানল CH2CH3, এরা বিক্রিয়া করছে। আমরা বোধহয় খুব ভালো করেই জানি যে অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার তৈরি করে, তাই না? সরি, এই যে OH মিলে পানি আর এইটুকু মিলে এস্টার হয়ে গেল, এটা হচ্ছে এস্টারীকরণ বিক্রিয়া, CH3COO CH2CH3 প্লাস হচ্ছে পানি। তো আমাদের ভাষাটা কি বলেছে একটু ভালো করে দেখি আমরা, ভাষাটা আসলে কি বলেছে, 1 লিটার দ্রাবক, আমার দ্রাবক জাহান নামে যাক, অ্যালকোহল এবং অ্যাসিডের প্রতিটি 1 মোল করে বিক্রিয়া করার পর, তার মানে প্রত্যেকটার 1 মোল করে নেওয়া হয়েছে, তাই তো? প্রত্যেকটা নেওয়া হয়েছে 1 মোল করে, তার মানে আদি অবস্থায় এটারও 1 মোল, এটাও 1 মোল, এটা 0, স্বাভাবিক, এটাও 0। সাম্যাবস্থায় প্রত্যেক বিক্রিয়কের 1/3 অবশিষ্ট আছে, অর্থাৎ সাম্যাবস্থায়, খেয়াল করো প্রশ্নে বলে দিয়েছে, দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে প্রত্যেক বিকারকের 1 মোলের 1/3 অবশিষ্ট থাকে, প্রত্যেক বিকারকের 1 মোলের 1/3 অবশিষ্ট থাকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটু দেখো তোমরা, তাহলে এটার অবশিষ্ট আছে কত, 1/3, এটার অবশিষ্ট আছে 1/3, তাই তো? তা আমরা যদি এভাবে করতে না চাই, আরো কাজ আছে তোমাদের, দেখো তোমরা আগে লিখে নিতে পারো এর আলফা, কারণ অনুপাত কত, 1 1 এরও 1 এরও 1, তার মানে এর যদি আলফা যায় থাকবে কত, 1 মাইনাস আলফা, এর থাকবে কত, 1 মাইনাস আলফা, এর হবে কত, আলফা, এর হবে কত, আলফা। তো 1 মাইনাস আলফার মান আমাদের বলে দিচ্ছে 1/3, কারণ বলেছে প্রত্যেক বিকারকের 1/3 অবশিষ্ট আছে, তাহলে অবশিষ্ট মানে তো 1 মাইনাস আলফা, তার মানে 1 মাইনাস আলফার মান 1/3, তাহলে 1 মাইনাস আলফার মান 1/3, তাহলে আলফা বের করা যাবে না, এখানে আলফা বের করা যাবে না, দেখো তো 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1/3, তাহলে আলফা সমান কত হবে, 1 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 2/3। বসেন, এই তো 5-7 মিনিট। আচ্ছা, তাহলে 2/3, তাহলে আলফার মান কত, 2/3, এটা কত হবে, 2/3। ওকে, তার মানে আমরা পেয়ে গেলাম, প্রশ্নে বলেছে 1 মোলের 1/3 মানে 1/3 অবশিষ্ট আছে, তাহলে এরও 1/3 থাকবে স্বাভাবিক, 1 মাইনাস আলফা মান 1/3 প্রত্যেক বিকারকের, তাহলে আলফা কত হবে, 2/3, অঙ্ক তো হয়ে গেছে। যেহেতু ডেল এন 0, যেহেতু ডেল এন 0, তার মানে উৎপাদের মোলকে যদি আমরা বিক্রয়কের মোল দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে উৎপাদকে 2/3 ইন্টু 2/3 বাই 1/3 ইন্টু 1/3, কাটাকাটি করলে ইজ ফর, কারণ ডেল এন 0 হলো তো আমাদের আংশিক চাপ ঘনমাত্রা কিচ্ছু বের করার দরকার নাই, শুধু উৎপাদের মোলকে বিক্রয়কের মোল দিয়ে ভাগ করলে হয়ে যাবে। হ্যাঁ, কি ক্লিয়ার? কি এই যে অ্যান্সার হচ্ছে 4, এই যে অ্যান্সারটা হচ্ছে 4। ক্লিয়ার? এইভাবে তোমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে এই যে ভাই, এই প্রতিপাদনগুলো অবশ্যই করবা, যে যে বই থেকে পড়ে তো সমস্যা নাই, সেখান থেকে করলেই হবে, প্রতিপাদনগুলো লাগে তোমাদের। আর একবারে 99.999% কনফার্ম থেকেও রাসায়নিক সাম্যাবস্থা থেকে একটা সিকিউ কোশ্চেন তোমরা পাবাই, ঠিক আছে? সিকিউ কিভাবে পেতে পারো, কিভাবে প্রশ্ন হতে পারে, অধ্যায়টা শেষ হোক আমি বলেই দিব। এই অধ্যায়টা খুবই ইজি, জানাই যায় যে কোন টাইপের প্রশ্নগুলো আসলে পরীক্ষায় তোমাদের দিবে।
এই যে যেমন দেখো এত তাপমাত্রা এত চাপে এত পার্সেন্ট ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়, উক্ত বিয়োজনে কেপি এর রাশিমালা নির্ণয় করো, কেপির মান নির্ণয় করো। তো 1 মোল ধরে যদি কাজ করি আমরা তাহলে তো সমস্যা নাই, ওটাই আলফার মান হবে। এই যে বসাই দিস তুমি এভাবে করলে হবে, মানে এইভাবে যদি সরাসরি অ্যান্সার বসাই দিতে তার সূত্র মনে থাকে আর কি, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস, তাহলে আলফা বসাই দিলে হবে। অথবা যদি মনে করো না ভাইয়া আমি এভাবে ভেঙে ভেঙে অঙ্কগুলো করব, PCl3 প্লাস Cl2 এটার প্রাথমিক মূল কত ধরবো 1, যদি 1 ধরো তাহলে এটা 0 0, তাহলে এটাই হবে আলফার মান, কারণ 1 মোল পদার্থের ক্ষেত্রে বিয়োজনের মাত্রাটাই তো আসলে বিয়োজনের পরিমাণ। তাহলে 1 মাইনাস 0.156, তাহলে এটা 0.156, এটাও 0.156। এখন কেপির মানটা যেভাবে বের করতে হয় সেভাবে বের করলে অ্যান্সার চলে আসবে। তোমরা নিশ্চয়ই এগুলো জানো, একটু দেখবা এগুলো। ওকে, আমি যেটা তোমাদের করাতে যাচ্ছি এখন করিয়ে বাকিগুলো হোমওয়ার্ক দিব, মানে সামনের দিন আলোচনা হবে। আজকে জাস্ট হিন্টস দিয়ে রেখে দেবো। এই অঙ্কটা জানো, এই 28 নম্বর অঙ্কটা প্রায় জায়গায় দেয়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অনেক জায়গায় দিয়েছে, ফাইনাল পরীক্ষাতেও দেয়। এই অঙ্ক নিয়ে আমরা এখন একটু কথা বলবো যে 410 কেলভিন তাপমাত্রায় HI 35% বিয়োজিত হয়, তাহলে কেপিউ কেসি এর মান নির্ণয় করো। দেখো একটু, দেখো এখন কি বলেছে, হাইড্রোজেন আয়োডাইডে 35% বিয়োজিত হয়। তাহলে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন প্লাস আয়োডিন, ওকে, আদি মূল কত ধরবো বলো? যা ধরে করবা সেটাই অঙ্ক হবে, আমি সব ধরে করাবো। ধরো আদি মূল ধরলাম আমি, কত ধরবো বলো? আদি মূল মনে করো আমি 1 ধরলাম, তাহলে 1, এটা 0, এটা 0, ওকে। তাহলে এর যদি সাম্যাবস্থায় এর যদি টোয়াইস আলফা যায়, কারণ এর 2 মোল, খেয়াল করো যেহেতু এর 2 মোল, এর 1 এর 1, তাহলে এর যদি টোয়াইস আলফা যায় তাহলে এর আলফা হবে, এর আলফা হবে, ঠিক আছে। তাহলে আলফার মান, টোয়াইস আলফার মান কত হবে এখানে? টোয়াইস আলফার মান কত বলো তো? এখানে কিন্তু টোয়াইস আলফার মান ভাইয়া 0.35। বলবা কেন ভাইয়া? কারণ প্রাথমিক মূল ধরেছি 1, তাহলে 1 মোলের ক্ষেত্রে বিয়োজনের যে পরিমাণ সেটাই তো বিয়োজনের মাত্রা, তাহলে আলফার মানটা কত হবে এখানে? 0.35 ভাগ 2, 0.175। তাহলে দেখো অ্যান্সারটা হয়ে যাবে এখন আমাদের, যেহেতু ডেল এন 0, তাহলে বের করা খুব সহজ। তাহলে আলফা কত? 0.175 গুণ 0.175 বাই 1 মাইনাস টোয়াইস আলফার মান কত? 0.35 স্কয়ার, এটাই অ্যান্সার। দেখো .0.07248 এগুলো আছে অ্যান্সার। কি অ্যান্সারটা কি মিলছে? দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা। হ্যাঁ, অ্যান্সার মিলে গেছে। আবার আরো কতভাবে অঙ্কটা করতে পারো দেখো ভাই, একটু আরো কতভাবে করতে পারো। ধরে নেও আমরা এটা এভাবে করলাম না, কি এটা ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার কিনা? 9.17 আসতেছে মানে কি বলো? কিসের ভাই 0.1? আমি তো ক্যালকুলেটর চাপেই করলাম মানটা, ভালো করে দেখো। 24, ওই যে 8 মানে 245 লিখতে পারি আমরা, সমস্যা নাই। অ্যান্সার তো হবু মিলে গেছে। এই কিসের তোমরা 9.17 এগুলো লিখছো? ওকে, আবার আরো কতভাবে করতে পারি অঙ্কটা দেখো একটু। আরো কতভাবে করতে পারি দেখো একটু।
মনে করো এটার আদি মূল ধরলাম আমরা 2 ধরতে পারি আমি, এটা 0 এটা 0, তাই না? তাহলে সাম্যাবস্থায় এর যদি টোয়াইস আলফা যায় তাহলে এর আলফা। তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমাকে একটু কমেন্টে বলো তো টোয়াইস আলফার মান কত হবে। তাহলে বিয়োজনের পরিমাণ কত? 2 আলফা। খেয়াল করো, তাহলে টোয়াইস আলফার মান এখানে কত হবে? আমাকে একটু কমেন্টে জানাও টোয়াইস আলফার মান কত হবে, বা আলফার মান কত, যেটা বলো একটা বললেই হলো। ও দুটো একসাথে দিতে হবে, কে কোনটা বোঝা কঠিন। আমাকে একটু আলফা কত বলো, এইটার ক্ষেত্রে আলফার মান কত? আমি অঙ্কের ডাটাটা একটু দেখাই তোমাদের, অঙ্কের ডাটা দেখাচ্ছি। 35% বিয়োজিত হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। আমাকে একটু বলো আলফা কত হবে, আলফার মান কত একটু কমেন্টে জানাও, আলফার মান কত একটু কমেন্টে জানাও তোমরা। নাফিজা নাওয়ার নাফি 0.35, আর কেউ? আর কেউ নাই বলার মতো? আমিশ খান 0.175, ইফা জামিলা 0.35, আরিফ শারিয়ার 0.35ই হবে। কারণ আমরা বিয়োজনের মাত্রা বিটা ইজিক্যাল টু জানি বিয়োজনের পরিমাণ আলফা বাই এ, প্রাথমিক পরিমাণ। তো এখানে বিয়োজনের পরিমাণ তো 2 আলফা। আসলে কিভাবে বলতো এখানে 2 আলফা। তাহলে 2 আলফা সমান কি হবে? বিয়োজনের মাত্রা। তো বিয়োজনের মাত্রা কত? 0.35, 35% বলেছে। আর প্রাথমিক পরিমাণ কত নিয়েছে আমরা এখানে? 2। তাহলে 2 ইজিক্যাল টু 0.70 হচ্ছে। এটা টোয়াইস আলফার মান। তাহলে আলফা কত হবে? 0.35। তাহলে আলফা 0.35, আলফা 0.35, আর এটার মান হচ্ছে 0.70। এখন যেভাবে শিখলাম অঙ্ক করবো হয়ে যাবে। এমনকি 5 মূল ধরো অঙ্ক করবা তাও হয়ে যাবে, 10, 14 যা ধরো অঙ্ক করবা হয়ে যাবে। এমনকি এভাবে যদি করো 2 মাইনাস আলফা, তাহলে এর যদি আলফা যায় তাহলে এর হাফ আলফা, এরও কত হবে? হাফ আলফা। এক্ষেত্রে আলফা মান বের করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে কি দেখলা তোমরা? বিয়োজনের পরিমাণ কাজে লাগছে না বিয়োজনের মাত্রা? বিয়োজনের পরিমাণ কাজে লাগছে। অর্থাৎ মাত্রার পরিমাণটা তোমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা প্রায় ক্লাস হয়ে গেল। জাস্ট আজকে আমি তোমাদের আবারও হিন্টস দিলাম নতুন কিছু জিনিসের। আগামী ক্লাসে আমরা অবশ্যই এগুলো সব সলভ করব, আমরা এই সব অঙ্ক। যেমন এখানে খুব ভালো ভালো কিছু অঙ্ক আছে, একটু দেখো তোমরা রুমে দাঁড়াও, বেশ ভালোভাবে দেখো। যেগুলো পারো করবা, যেগুলো পারবা না রেখে দিবা। আমি সিরিয়াল অঙ্কগুলো করাবো, তারপর হোমওয়ার্ক দেবো। আমি তোমাদের কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, জাস্ট দেখতে বলতেছি। বেশ ভালো ভালো কিছু অঙ্ক আছে, তোমরা একটু দেখো ভাই। হ্যাঁ, এই যেমন এই যে দেখো, এত তাপমাত্রায় 2 লিটার আয়তনে একটি পাত্রে, আরে এই 36 নম্বর অঙ্ক যদি কেউ করতে পারো, এই 36 নম্বর অঙ্কটা যদি করতে পারো, তাহলে এই চ্যাপ্টার অঙ্ক কোনো বিষয়ই না। তাহলে আগামী ক্লাসে তোমাদের যত ছোটখাটো কোশ্চিন আছে এই অঙ্ক টঙ্ক সবগুলোই নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।